এই মুহূর্তের কথা বা এই বছরের কথা যদি বলি, বাংলাদেশ তাদের একটা কমফোর্ট জোনে প্রবেশ করছে, মানে টি-20-তে দুই দলের অবস্থাটাই যেখানে আসলে একটা সময় উল্টো ছিল, ওয়েস্ট ইন্ডিজ বেশ ভালো ছিল দাপুটে, এখন তারা আসলে খুব পিছিয়ে গেছে, বাংলাদেশ মনে হচ্ছে এগিয়ে গেছে। এই সিরিজের সর্বপ্রথম সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা? আমার মনে হয় সর্বপ্রথম বড় চ্যালেঞ্জ হবে ওইটাই, ওই মানসিক ব্যাপারটা যে আমরা টানা 4টা টি-20 সিরিজ জিতেছি। তো এই সিরিজটা আসলে আমাদের জেতা উচিত এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ, যারা সাম্প্রতিক সময় নেপালের কাছে হেরে এসেছে। একদমই তাই, মানে ওয়ান ডেতে বাংলাদেশ টানা 4 সিরিজ হারের পর একটা সিরিজ জিতেছে। সেখানে টি-20তে আমরা উল্টো জায়গায় আছি, এবং আপনি একদমই ঠিক বলেছেন, আসলে ওয়েস্ট ইন্ডিজের মানে পুরোপুরি বিপরীত অবস্থানে দুটো দল। সো বাংলাদেশে আমার মনে হয় ওই মানসিক বাধাটাই বড়, এবং একই সঙ্গে আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা আমরা রিপোর্টেও দেখছিলাম, যে মিরপুরের এরকম কালো মাটির স্পিনিং ট্র্যাক থেকে চট্টগ্রামে গিয়ে হঠাৎ করে একটা মোটামুটি স্পোর্টিং উইকেট আমাদের দেশের মধ্যে সবচেয়ে যেটাকে বলা হয়, সেইখানে গিয়ে মানিয়ে নেয়, আমার মনে হয় সেটা হতে যাচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এবং এগেন টিম কম্বিনেশনও তার মানে পরিবর্তন আসবে। আপনি এক পেসার নিয়ে খেলেছেন এখানে, চট্টগ্রামে অবভিয়াসলি দুজন পেসারকে আমরা দেখবই, সেই সঙ্গে আপনি স্পিনার আসলে বামহাতি ডানহাতি মিলিয়ে কাকে কাকে খেলাতে চান, ঋষাদের জায়গাতে হয়তো অটোমেটিক ব্যাটিং অর্ডারে আমরা জানি যে আমাদের টপ অর্ডারে মোটামুটি এখন জায়গাটা নিশ্চিত করে ফেলেছেন, ওখানে সাইফের সঙ্গে লিটন ঢুকে গেছেন, তামিম অথবা ইমন অথবা দুজনই, সেক্ষেত্রে তৌহিদ হৃদয়কে ড্রপ হতে পারে। মিডল অর্ডার আসলে শামীম, সোহান, এদের উপর আরও একবার দেখার বিষয় থাকবে তারা কেমন করেন, এবং জাকের আলী, এবং সবশেষে আসলে আমাদের পেস বোলাররা। সেখানে চট্টগ্রামে আমরা রিপোর্টও দেখছিলাম, স্ট্যাটিস্টিক্সে বলছে এখানে সবচেয়ে হাইস্ট উইকেটার হচ্ছে তাসকিন আহমেদ। সো অবভিয়াসলি তিনি আরেকটা গো অ্যাহেড পাবেন এখানে। বাট একই সাথে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ দলের কোয়ালিটি পেসার দুজন ঢুকেছেন যারা ওয়ান ডে স্কোয়াডে ছিলেন না, এবং সেই দুজনকে খেলাটা আসলে আমার মনে হয় আরেকটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের জন্য। এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু মিরপুরের উইকেট থেকে সেখানে গিয়ে তাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, তার উপর আবার কোয়ালিটি স্পিন বলি পেসার বলি তাদের এগেনস্টে বাংলাদেশের ব্যাটাররা সবসময় স্ট্রাগল করে, সেটা আমরা সবসময় দেখেছি। একটা জিনিস একটু জানতেই চাই যে বাংলাদেশ হঠাৎ করে টি-20তে এত ভালো হয়ে গেল কেমনে, নাকি এটা কি আসলে ভালো হয়নি, নাকি আসলে কিছু একটা? এটা আসলে খুব অদ্ভুত। আপনি যদি বাংলাদেশের ক্রিকেট ফলো করেন দেখবেন যে আমরা হঠাৎ করে কোনো একটা ফরম্যাটে একটা নির্দিষ্ট সময় ধরে ভালো করতে থাকি। ওয়ান ডেতে যে সময়টা আমাদের লেটস সে 2015 থেকে 17 পর্যন্ত গিয়েছে, 18 পর্যন্ত আমরা, তারপরে টি-20তে খুব ভালো করা শুরু করি, এবং মাঝখানে আমরা টেস্টেও খুব ভালো করেছি, ঘরের মাঠে জয়গুলো হেল্প করেছে, পাকিস্তানকে হারানো সবকিছু মিলে। কিন্তু এখন মনে হয় টাইমটা, এটার আসলে কোনো এক্সাক্ট রিজন আপনি খুঁজে পাবেন না, এটার একটা টাইম এখন বোধহয় বাংলাদেশ টি-20 ফরম্যাটটা একটু গুছিয়ে উঠতে পেরেছে। লম্বা সময় ধরে একটা টিম খেলছে, আপনি যদি এই স্কোয়াডটা দেখেন, এই স্কোয়াডটা কিন্তু মোটামুটি মোরলেস গত 4টা সিরিজ ধরে কন্টিনিউ করছে, এবং একই সাথে সবাই নিজেদের রোলটা বোধহয় আস্তে আস্তে বুঝতে পেরেছেন। একটা প্রপার টিম কম্বিনেশন বাংলাদেশ মোটামুটি এখন খুঁজে পেয়েছে, যেটা ধরেন গত সিরিজ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছিল। তার আগের সিরিজ আমরা দেখছি টপ অর্ডারে ঘুরিয়ে ফিরিয়ে নাইমকে খেলানোর চেষ্টা করা হচ্ছিল, বাট এখন সে জায়গা থেকে টিম ম্যানেজমেন্ট সরে এসেছে। ফলে আমরা মনে হয় টি-20তে একটা স্টেবল জায়গায় আছি। প্রবাবলি দ্যাটস দ্য রিজন যে আমরা এখন এখানে ভালো করছি, একটা দলে অনেকদিন ধরে খেলছে এবং পারফর্ম করছে।